নিউজ 18 শুরুতেই নজর রাখতে হচ্ছে নরেন্দ্রপুরের দিকে। নরেন্দ্রপুরে আগুনে এবার গ্রেফতার করা হলো মোমো সংস্থার দুজনকে। নরেন্দ্রপুর থেকেই গ্রেফতার। আপনাদের আরো একবার জানাই, আগেই গ্রেফতার করা হয়েছে ডেকর্টার্সের মালিক, এবার গ্রেফতার মোমো সংস্থার দুই আধিকারিককে। কারা তারা, কিভাবে যুক্ত এই ঘটনার সঙ্গে, আরো ডিটেইল জানাবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, দেখো, এই মোমো সংস্থার দুই ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর যে আনন্দপুরের যে গোডাউন ছিল যেখান থেকে মোমো সরবরাহ হতো, তার দায়িত্বে ছিলেন মূলত এই দুজন। এই দুজনের কাছ থেকে পুলিশ মনে করছে যে ওই দিন ঘটার পর তাদের কাছে ফোন এসেছিল এবং তারা এই ঘটনার পর তারা নিজেরাই ওই এলাকা ছেড়ে চলে যান এবং তদন্তে যখন উঠে আসে মোমো সংস্থার একের পর এক গাফিলতি এবং দমকলের পক্ষ থেকে একটি রিপোর্ট জমা করা হয় এবং প্রাথমিক নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত করে একটি রিপোর্ট জমা দেন এবং সেখানে দেখা যায় যে প্রচুর পরিমাণের দাহ্য পদার্থ সেখানে ছিল, কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা সেখানে ছিল না ফায়ারের কোনো রকম অনুমতি। আর এর জন্যই তদন্ত শুরু করে পুলিশ। তারপর থেকেই এই দুই জনের খোঁজ চালাচ্ছিল পুলিশ। গতকাল মধ্যরাতে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় ম্যানেজার মনোরঞ্জন সিটকে এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে। তারা এই দুজনকেই নরেন্দ্রপুর থানার পুলিশ নিজেদের হেফাজতে আবেদন জানাবে, পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে এবং নিজেদের হেফাজতে চেয়ে যে ওই মোমো কারখানাতে ছিল তাদের যেমন নাম পরিচয় এবং কিভাবে কাজ হতো, কতটা পরিমাণ সেখানে দাহ্য পদার্থ রাখা হয়েছিল, কি কি সামগ্রী সেখানে থাকতো। একাধিকবার অভিযোগ করা হচ্ছে যে বিভিন্ন ভাবে এই যে রেন্টে যে ঘর নেওয়া হয়েছিল সেখানে। অর্থাৎ আগে গ্রেফতার করা হয়েছে ডেকর্টার্স সংস্থার মালিককে, আর এবার গ্রেফতার করা হলো মোমো সংস্থার দুই আধিকারিককে, একজন ম্যানেজার অপরজন ডেপুটি ম্যানেজার। নরেন্দ্রপুরের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার দুই আধিকারিক। এদিকে নরেন্দ্রপুরের নাজিরাবাদে মৃত বেড়ে 25, গোডাউনে বিধ্বংসী আগুনের পর 4 দিন পার, ঘটনাস্থলে এখনো ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ। মৃতের সংখ্যা বেড়ে হলো 25, গতকাল 23 ছিল সংখ্যাটা। কোথায় সেসবই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাবে সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, নাজিরাবাদে মৃতের সংখ্যা বেড়ে হলো 25। দেখো, একেবারে লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে। যে মৃত্যু মিছিল তা কিন্তু এখনো পর্যন্ত থামেনি। বুধবার রাত পর্যন্ত 21 জনের মৃত্যুর খবর ছিল। বৃহস্পতিবার কালকে প্রথমার্ধে 2 জন এবং কালকে রাতের দিকে আরও 2 জনের দেহ উদ্ধার হয়েছে। সব মিলিয়ে মোট 4টি দেহ গতকাল রাতের মধ্যে উদ্ধার হয়েছে, যাতে ইতিমধ্যেই মৃতের সংখ্যা 25 পৌঁছে গেছে। এখনো পর্যন্ত যারা নিখোঁজ রয়েছেন, মোট 27 জন নিখোঁজ থাকার খবর এখনো পর্যন্ত রয়েছে এবং সেই 27 জনের মধ্যে এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে এখানে কিন্তু এই নিখোঁজ যারা রয়েছেন তাদের খোঁজ এখনো চলবে, অর্থাৎ এখনো পর্যন্ত 2 জনের দেহ উদ্ধার হতে পারে। তাই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ডেমোলিশন টিম তারা আসলে আজকেও কিন্তু ফের একবার দেহের খোঁজ শুরু হবে। যে অংশগুলো এখনো পর্যন্ত কোলাপস হয়ে রয়েছে সেই জায়গা গ্যাস কাটার দিয়ে সেই মেটাল স্ক্র্যাপকে সরিয়ে সেই অংশে দেহের খোঁজ চালাবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। সঙ্গে থাকো সান্নিক। এদিকে ডিএনএ নাজিরাবাদে এখনো ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ। ডিএনএ ম্যাপিং এর জন্য নমুনা সংগ্রহ। ইতিমধ্যেই 16টি দেহ ডিএনএ পরীক্ষায় পাঠানো হয়েছে। গোটা প্রক্রিয়া কিভাবে শুরু হয়েছে, কিভাবে চলছে, বিষয়ে জানবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, দেখো, যে দেহগুলো উদ্ধার হয়েছে দেহগুলো বেশিরভাগই একেবারে শনাক্ত করার মতো পরিস্থিতিতে নেই, পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে দেহগুলো। তার মধ্যে 16টি দেহের ইতিমধ্যেই ডিএনএ স্যাম্পল কালেক্ট করা হয়ে গিয়েছে। আরও 9টি দেহ যেগুলি ইতিমধ্যেই পরপর রোজ যেগুলো উদ্ধার হচ্ছে সেগুলোর ডিএনএ স্যাম্পল কিন্তু কালেকশনের কাজ শুরু হবে। উল্টো দিকে যারা পরিজনেরা রয়েছেন, যারা বিভিন্ন লিখিত অভিযোগ তারা দায়ের করছেন, তাদের যে ডিএনএ স্যাম্পল সেই ডিএনএ স্যাম্পলও কিন্তু ইতিমধ্যেই
27টি পরিবারের তরফে ডিএনএ স্যাম্পেল দেয়া হয়ে গিয়েছে, তেমনটাই কিন্তু খবর। এই ডিএনএ স্যাম্পেল ম্যাপিং এর পরেই কিন্তু জানা সম্ভব হবে কোন দেহ কার রয়েছে এর মধ্যে। অর্থাৎ এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনও যথেষ্ট উদ্বিগ্ন, কেননা যদি যে কটি দেহ উদ্ধার হয়েছে তার মধ্যে একটি মাত্র দেহ, তাও আস্ত উদ্ধার হয়েছে, তারও 90%-এর কাছাকাছি বার্ন। শুধুমাত্র তার পোশাক দেখে কিছুটা চেনা সম্ভব হয়েছে বলে যারা উদ্ধারকারীরা ছিলেন তারা জানিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও পরিজনেরা সেই দেহ শনাক্ত করতে পারেননি। তাই সেই দেহ কিন্তু ডিএনএ স্যাম্পলিং এর জন্য সেখান থেকেও তার ডিএনএ স্যাম্পলিং ম্যাচিং হবে। বেশ, এদিকে নরেন্দ্রপুরে নাজিরাবাদে আজও 163 ধারা। জমায়েত রুখতে নাজিরাবাদে 163 ধারা। ঘটনাস্থলে 2 স্তরে ব্যারিকেড পুলিশের। গতকালই গোডাউনের দরজা সিল করে নোটিশ দেয় পুলিশ। এদিকে নরেন্দ্রপুরের আগুনে নিখোঁজ তমলুকের ছাত্র। নরেন্দ্রপুরে নিখোঁজ একাদশ শ্রেণীর স্কুল ছাত্র। বাড়িতে বাইকের আবদার দেবাদিত্য দিনদার। ছেলেকে বাইক কিনে দেননি বাবা মা। নরেন্দ্রপুরের আগুনে নিখোঁজ তমলুকের ছাত্র। নরেন্দ্রপুরে নিখোঁজ একাদশ শ্রেণীর স্কুল ছাত্র। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, এই ছাত্র তিনি কি করছিলেন? নরেন্দ্রপুরের যে ঘটনা সেখানে কিভাবে পৌঁছলেন, কি কারণে এসেছিলেন? দেখো প্রিয়াঙ্কা, তার বাড়ির লোকজন যেটা বলছেন, তার বাবা মা বাইক কেনার একটা নেশা ছিল তার। বাইক বন্ধুদের আছে, তার বাইক চাই, কিন্তু সংসারের যে আর্থিক অবস্থা বা দুর্ঘটনার কথা আশঙ্কা নিয়ে বাবা মা বাইক কিনে দিতে চাননি। কিন্তু দমে যাওয়ার পাত্র ছিল না সে, যেটা তারা বলছে। ফুলের কাজ করার জন্য বন্ধুদের সঙ্গে এই স্কুল ছুটি যে এখন চলছে সে চলে যায় আনন্দপুরে, এবং সেখানেই ফুলের কাজ করতো। তার মধ্যে মাকে ফোন করেছিল 2 দিন আগে যে মা ফিরছি, কারণ পরীক্ষা আছে স্কুলে, আমাকে যেতে হবে। একাদশ শ্রেণীর ছাত্র, এবং তার ফিরে আসার কথা ফোনে সেই শেষ কথা। এখনো বাবা মা কান্নাকাটি করছেন, কারণ কোনো খোঁজ নেই, ফোন সুইচ অফ। সেই থেকে আজও আশায় রয়েছেন যদি কোনোভাবে ছেলে ফিরে আসেন, কিন্তু আশার পাশাপাশি একটা বলা যায় আতঙ্ক আশঙ্কাও থাকছে। এবং এই পরিস্থিতি তমলুকের এই ছাত্র, ক্লাস 11-এর ছাত্র প্রিয়াঙ্কা, বাড়ির লোকজন রীতিমতো কান্নাকাটি করছেন। বাবা মা উৎকণ্ঠায় রয়েছেন, খুব স্বাভাবিক। বেশ সুজিত, আমার ওর একটা বন্ধু ফোন করছে, বলে জানো জেঠু, দেবু যে সে কোথায় রামানন্দের কাছে গেছে দেখা করতে, সে তার গোডাউনে কি আগুন লেগেছে। আমি বলি কোথায় কি রামানন্দ, তুমি খোঁজলো, রামানন্দ মরেইছে। আমি যা বলছে মরেইছে, আমি সঙ্গে সঙ্গে ছুটে আসছি ও রামানন্দের বাবার কাছে। রামানন্দের বাবা বলে, হ্যাঁ রে মোর বেটা মরেইছে, তোর বেটা কি ওখানে ছিল? আমি বলি হ্যাঁ, তোমার বেটার কাছে কি দেখা করতে গিয়ে হলো তো? বলে হ্যাঁ, ওখানে দেখা করতে আসছিল, তাহলে সেও মারা গেছে। তাহলে আমার একটাই ছেলে, হ্যাঁ 11-এ পড়তো, আর্টসে পড়তো। আমাকে রাত্রে বলছে, মা আমি কাজে যাবো। করছি কেন কাজ করতে যাবি? আমার কিসের অভাব, তুই কেন যাবি? আমি যাই, 2-3 দিন লোক ডাকতিছে, আমি যাব, চলে আসবো। সকালবেলা উঠে বাবা বকবে বলে বাবাকে বলে উনি কি ছুটা দৌড়া ঘুরা গিয়ে চলে গেছে। করছি কার সঙ্গে যাচ্ছু, কি ব্যাপার? আমরা বকাবকি তাদেরকে করবো বলা বলতো নি। সেই গোডাউনে শুয়ে পড়ছে, আর কথা বলেনি। বন্ধুদের সঙ্গে নাকি রাত্রি 1:30টার সময় কথা বলছে। বাঁকুড়ার দিকে নজর রাখা যাক। বাঁকুড়ার ইন্ডাসে বিজেপি কর্মীর দাদা খুন। রাতে রাস্তায় ফেলে মারধর করে খুন। বাঁকুড়ার ইন্ডাসে বিজেপি কর্মীর দাদা খুন। দেবব্রত রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে টেলিফোন লাইনে। দেবব্রত, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি কারণে খুন, কারা এই খুন করলো, কি জানতে পারছো? একদমই, দেখো ইন্দাস থানায় গতকাল রাতেই একটি অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তারপরে কয়েক ঘন্টার মধ্যে ইন্দাস থানার পুলিশ মূল যে অভিযুক্ত রয়েছে সেই মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। তোমাকে জানাবো, যেমনটা অভিযোগ উঠে আসছে, বাঁকুড়া জেলার ইন্দাসের কটনগর গ্রামের বাসিন্দা সুজয় রং, তিনি বিজেপি কর্মী হিসাবে পরিচিত। তার ভাই প্রসাদ, তার ভাই গতকাল রাত্রি 8টা নাগাদ যে কটনগর কলোনি বাজার রয়েছে সেখানে বাজার করতে যায়। ঠিক তখনই যেমনটা অভিযোগ, কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক তাদেরকে ঘিরে ধরে এবং তার সঙ্গে বচসা হয় এবং তাকে বেধড়ক মারধর করে। এরপর চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে গেলে অভিযুক্ত নিহতের দাদা কি বলছেন শুনবো। বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে ধমকানি চমকানি করে,
সেই কারণে আমি পটে বেরোতে পারিনি ভয়েতে। সেই জন্যে আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল। কে? জীবন মণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায়। আমি ওদের কঠোর থেকে কঠোরতা শাস্তি চাই, ওদের যেন ফাঁসি হয়। নজর রাখবো পরের খবরে। সাংসদ তহবিলের টাকায় অ্যাম্বুলেন্স, আর সেই অ্যাম্বুলেন্সই বিক্রি। হাসনাবাদে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে, তিনি মানতে নারাজ। ছেনি হাতুড়ি দিয়ে খুলে নেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সের যন্ত্রপাতি, তারপর এসব বিক্রি করে দেওয়ার অভিযোগ। সাংসদ তহবিলের টাকায় কেনা অ্যাম্বুলেন্সের কাঠামো বিক্রি করে দেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার হাসনাবাদে। হাসনাবাদের পাটুলি খানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চকপাটলি স্বাস্থ্যকেন্দ্র। বছর 10 আগে এই স্বাস্থ্যকেন্দ্রের জন্য একটি অ্যাম্বুলেন্স কেনা হয় সাংসদ তহবিলের টাকায়। সেই সময় সাংসদ ছিলেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। এই অ্যাম্বুলেন্সই এলাকার ভরসা হয়ে ওঠে। শুধু তেলের খরচ দিলেই যেতে পারতেন হাসনাবাদ অথবা বারাসাত হাসপাতাল, কিন্তু মাস 6 আগে বিপত্তি। স্থানীয়দের দাবি অ্যাম্বুলেন্সটি খারাপ হয়ে যায়। গাড়িটি রাস্তার পাশেই চালাঘরে রেখে দেন চালক। অভিযোগ এরপরই সুযোগ বুঝে একটু করে অ্যাম্বুলেন্সের যন্ত্রাংশ খুলে নিয়ে বিক্রি করে দেন তৃণমূলের অঞ্চল সভাপতি সেলিম মোল্লা। অভিযোগ বিক্রি করে দেওয়া হয়েছে গাড়ির কাঠামো। উত্তর 24 পরগনার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। তারা চান নতুন অ্যাম্বুলেন্স। অঘোষিতভাবে যিনি অঞ্চল সভাপতি অঞ্চল থেকে পরিষেবা দিচ্ছেন বা চালাচ্ছেন তিনি হলেন সেলিম মোল্লা ওরফে পেন্টু মোল্লা। এনার নেতৃত্বে অ্যাম্বুলেন্সটাকে বিক্রি করা হয়েছে। আমরা জেলা শাসক হাসনাবাদ থানাতে জানিয়েছি, ভিডিওতে জানিয়েছি। অ্যাম্বুলেন্সটা কিছুদিন চালিয়েছিলাম, চালানোর পরে আমার এখানে খারাপ হয়ে পড়েছিল। তারপর তো এখান থেকে আমি সরিয়ে নিয়ে একটু সাইডে রেখেছিলাম ওই জাহাজটা ওখানে। ওখান থেকে পার্টির লোকজন নিয়ে গেছিলো। এখন গাড়ি কোথায়, ওখানে ছিল গাড়ি, ওখান থেকে কি করলো কিনা করে সেটা কি বলুন। আমার বেড়ে ওঠা অনেকের সহ্য হচ্ছে না, অনেকে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। এই ব্যাপারে আমি কিছুই জানি না। 10-12 বছরের মধ্যে আমি ওই অ্যাম্বুলেন্স চোখেই দেখিনি। নিউজ 18 বাংলা। এদিকে বুধবার সন্ধে কীর্ণাহার সোনার দোকানে ডাকাতি। অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুটপাট চালায় 2 দুষ্কৃতী। তখন দোকানের বাইরে গাড়িতে বসে আরো 4 জন। লুটপাটের পর গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাত দল। পালানোর সময় বোমাবাজি করে। আর এই ঘটনায় গ্রেপ্তার 2 জন, আটক 1, বাজেয়াপ্ত গাড়ি। সোনার দোকানে লুটপাট, তারপর এভাবেই বোমাবাজি করতে করতে চম্পট দেয় ডাকাত দল। এ ছবি বীরভূমের কীর্ণাহারের। নানুর ব্লকের মধ্যে কীর্ণাহার বাস স্ট্যান্ড। এই এলাকাতেই বাপন কর্মকারের সোনার দোকান। বুধবার তখন সন্ধে 7টা। দোকানে ছিলেন বাপন এবং এক কর্মচারী। অভিযোগ তখন ক্রেতা সেজে দোকানে ঢোকে এক দুষ্কৃতী। সোনার আংটি দেখতে চায়, সেই মতো আংটি দেখানো হয়। অভিযোগ তখন মাঙ্কি ক্যাপ এবং মাস্ক পরে দোকানে ঢোকে আরো একজন। দোকান মালিক তাকে মাস্ক খুলতে বলেন। তখন সে মাস্ক এবং মাঙ্কি ক্যাপ খুলে ফেলে। দুজনে আগ্নেয়াস্ত্র বের করে সোনার দোকানে লুটপাট চালায়। প্রায় 15 মিনিটে অপারেশন শেষ। দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল দুষ্কৃতীদের গাড়ি, সেখানে বসে পাহারা দিচ্ছিল 4 জন। সেই গাড়িতে উঠে চম্পট দেয় ডাকাত দল। পালানোর সময় বোমাবাজি করে। 2 জন আসে, কাস্টমার সেজে একটা আংটি নেবে পড়ে, বলতে না বলতে তার পিছনে আরেকজন আসে। সে মাস্ক পরেছিল, মাস্কের সঙ্গে মাঙ্কি ক্যাপও পরেছিল। তাকে বলতে যাবো যে আপনি মাস্কটা খুলুন, সেই মুহূর্তে যে 2 জন আমার সামনে কাউন্টার সামনে ছিল তারা ঝাঁপিয়ে, তাদের মধ্যে 1-2 জন ঝাঁপিয়ে চলে এলো কাউন্টার পার করে। একজন হাতে আর্মস ছিল, সে আমার কানে লাগালো আর্মসটা। 7-8 মিনিটের মধ্যে অপারেশন। 2টো লকার আমার খোলা করিয়ে সেখান থেকে যা ছিল সর্বস্ব নিয়েছে। আমি দেখলাম এখানে দোকানে বসছিলাম, বোম মারছিল,
বোম মারতে মারতে এখানে ঘুরে বেড়াইছিল, আর সমস্ত জায়গাটা অন্ধকার হয়ে গেছে, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। বাইরের জোনা চারেক ছিল। আতঙ্কিত এখন? হ্যাঁ, আতঙ্কিত বটেই। ইনা ব্যবসায়ী মহল প্রচণ্ড আতঙ্কিত, কোনোদিন এরকম পরিস্থিতি পড়ি নাই। আমাদের প্রশাসনের একটাই দাবি, আমাদের যে কোনোভাবে আমাদের ব্যবসার যে সম্পত্তি লুট হয়েছে, যে গয়নাগাড়ি লুট হয়েছে, সেগুলোর জন্য রিকভারি করা হয়। সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধরা পড়েছে বেশ কয়েকজন। টোটাল এখন অবধি 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি, আর 4 জন এখানে আমাদের থানায় আছে যাদের ইন্টারোগেশন করা হচ্ছে। এখন অবধি যে গাড়ি ক্রাইম করার জন্য ইউজ করা হয়েছে সেটা আমরা সিজ করেছি, একটা আর্মস আমরা রিকভারি করেছি। আশা করছি খুব শীঘ্রই আমরা বাকি লোককে ধরতে পারবো। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। হাবড়ার দিকে নজর রাখা যাক। সেখানে স্ত্রীকে মারধর করে চুল কাটার অভিযোগ। হাবড়ায় পুলিশের জালে সেনা জওয়ান। কি ঘটনা ঘটেছে, ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত জানবো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কি কারণে স্ত্রীকে মারধর? দেখো, একেবারে সেনা জওয়ান স্বামী অর্থাৎ তার স্ত্রীকে বেধড়ক মারধর, শুধু মারধর করা নয়, তাকে নেড়া করেও ঘরে আটকে রাখার অভিযোগ, এমনটাও কিন্তু তার স্ত্রী অভিযোগ করছেন। মূলত 2017 সালে দেখাশোনা করেই বিয়ে হয়, বিয়ের যৌতুক হিসেবে প্রচুর পরিমাণে টাকা পয়সা সোনা গহনাও দেয়, কিন্তু তারপর থেকেই বিভিন্ন রকম ভাবে শারীরিক মানসিক অত্যাচার করা হয় এমনটা অভিযোগ, এবং তাকে বাড়িতে আটকে রেখে নেড়া করেও মারধর করা হয়। শুধুমাত্র তার সেনা জওয়ান স্বামী কিন্তু নয়, শ্বশুর শাশুড়ি তার সঙ্গে মারধরে যুক্ত, এবং বেধড়ক মারধর করা হয়েছে একাধিকবার, এবং এ নিয়েও কিন্তু তিনি একাধিকবার থানায় অভিযোগ করেছেন। পরবর্তীকালে তিনি মিটিয়েও নিয়েছেন, কিন্তু একেবারে গত 2 দিন আগে সেখানে বেধড়ক মারধর করে তাকে আটকে রাখা হয় ঘরে, এমনটা অভিযোগ, এবং সেনা জওয়ান তিনি তার প্রভাব খাটিয়েই এই মারধর করতে, এমনটা অভিযোগ। ইতিমধ্যেই কিন্তু এই সেনা জওয়ানের নামে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। শ্বশুর শাশুড়ি সহ সেনা জওয়ান স্বামীর বিরুদ্ধে ইতিমধ্যেই সেনা জওয়ান স্বামীকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। বেশ, মারধরটা আমি কিছু করিনি, আমরা ছিলাম দোতলায়, ছেলে বৌমা তর্কাতর্কি করে বাথরুমে ফেলে মেরেছেন বলে অভিযোগ। এগুলো সব বানানো কথা। কালশিটের দাগ আসলে কি করে শরীরে? এটা তো আমি বলতে পারবো না, সব বানানো কথা। নেড়া কে করেছে? নেড়া নিজে নিজে এসে। আসি পরের খবরে। কৃষক পরিবারের ছেলের কোটি টাকার চাকরি, শুভেচ্ছা বিধায়ক থেকে পঞ্চায়েত প্রধানের। পশ্চিম মেদিনীপুরের বারবাসী সুমন বেরা। কৃষক পরিবারের ছেলের কোটি টাকা চাকরি, কোথায় চাকরি পেলেন এ বিষয়ে বিস্তারিত জানাবে দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, এখন খুব কষ্ট করে এই পরিবার কিন্তু তার ছেলেকে মানুষ করেছে। সুমন বেরা সে বর্তমানে আমেরিকার একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং এর চাকরি পেয়েছে, আমেরিকার একটি বিদেশি কোম্পানিতে। এবং এই খবর যখন তার গ্রামের বাড়ি অর্থাৎ বারবাসী এলাকায় আসে, তারপরে কিন্তু সেখানকার ক্লাব থেকে শুরু করে সামাজিক সংগঠন, এমনকি রাজনৈতিক যারা নেতৃত্ব হয় তারা হচ্ছে তাকে শুভেচ্ছা জানায়। সুমন বেরা এক কৃষক পরিবারের ছেলে, তার বাবা টিউশন পড়াতো এবং চাষের কাজ করতো, সেখান থেকেই তাকে পড়াশোনা করে বড় করেছে। এবং জলপাইগুড়িতে তিনি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতেন, এবং সেখান থেকেই তার যে পরীক্ষা চলছিল সেখান থেকেই তার সিলেকশন আসে, এবং সেখান থেকেই আমেরিকার একটি বড় কোম্পানিতে তার চাকরির অফার আসে, এবং সেখানে প্রায় কোটি টাকার চাকরির অফার আসে। এবং এই খবর যখন তার পরিবারে আসে, তখন কিন্তু এই গ্রাম জুড়ে, এলাকা জুড়ে কিন্তু খুশির হাওয়া বইছে। একদম সকলেই খুব খুশি। আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে 2022 সালে ভর্তি হয়েছিলাম। 3 মাসের জন্য আমি ইন্টার্নশিপের অফার পেয়েছিলাম লিঙ্কডইন কোম্পানি থেকে। আমি ওখানে ব্যাঙ্গালোর অফিসে 3 মাস ইন্টার্নশিপ করেছিলাম, এবং ওখানে আমার পারফরমেন্সের উপর বেস করে ওরা তার কিছু মাস পরেই আমাকে ফুল টাইম অফার দিয়েছিল ওখানে কাজ করা, যেটা আমি আমার কলেজ আর একটা সেমিস্টার বাকি আছে, এই জুলাই বা আগস্টের দিকে আমি ওখানে ব্যাঙ্গালোর অফিসেই ফুল টাইম ইঞ্জিনিয়ার হিসাবে ওই লিঙ্কডিনে যোগদান করি। আশা করিনি যে এত ভালো অফার পেয়ে যাব, আমি অফ ক্যাম্পাসে পেয়ে গেছিলাম।